একটা কাহিনী আছে, আমি স্টেজে উঠাই দিছে আমাকে, আমি তখন এতটুকু মনে হয় আমাকে উঠাই দিল, মাইক ধরাই দিল, গান গাও। আমি মাইকটা সুন্দর করে স্টেজে রেখে আমি নেমে গেছি। আমার সামনে 3000 মানুষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিল্যাক্সি আনসেন্সার্ড, যেখানে আমরা শুনবো আনফিল্টার্ড আনসেন্সার্ড না বলা গল্পগুলো। অ্যান্ড অন দ্যাট নোট আমাদের সাথে আছেন আপনাদের খুবই প্রিয় একজন মুখ, যিনি গানের জগতে আমাদের সবাইকে মাতিয়েছেন, প্রিয় মাশা আপু। ওয়েলকাম অন দ্য শো। এবং সাথে আছেন আমাদের খুবই পরিচিত আরেকজন মুখ, যারা PHWCর সঙ্গে যুক্ত, যারা শুনছেন দেখেই চিনতে পারবেন, নাফিসা সুলতানা আপু। মোর দেন 10 years অফ এক্সপিরিয়েন্স আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে। তো ভেরি মাচ ওয়েলকাম অন দ্য শো। আমরা মাশা আপুর সাথে কথা বলবো, আর আপনার তো এক্সপার্ট ওপিনিয়নগুলো মাঝে মাঝে নিবই। সো স্টে টিউনড এভরিওয়ান অ্যান্ড কিপ অন রিল্যাক্সিং। সো আইল স্টার্ট উইথ মাশা আপু। হাই জাহ্নবী। হাউ আর ইউ ফিলিং রাইট নাও? এটা একদম ডিফারেন্ট সেটআপে, ইউ নো। খুব কমফোর্টেবল। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ। So, Apu, we want to actually know about it. Before this Masha, we came to know, like আমরা গ্রামীণ ফোনের অনেক, you know, গানগুলোতে দেখতাম. So before that, before all of this Masha happened, how was the, you know, kid Masha? সেই সময়টা কেমন ছিল? I think I was not a naughty kid. আমি আচ্ছা। খুব শান্তই ছিলাম সবসময়। গ্রোয়িং আপ আমি গান সবসময় গাইতাম, ছোটবেলা থেকে গান গাইতাম। তো ওভাবে আমার ফ্যামিলিতেও ওইভাবে কালচারাল ইনফ্লুয়েন্সটা খুব স্ট্রংলি ছিল, ইনভলভ ছিল। সো যে কারণে আমি খুব ইন্সপায়ার হইতাম বিভিন্ন জায়গা থেকে। তো গান বাজনা, তারপর নাচ, এগুলো নিয়েই আমি খুব চর্চায় থাকতাম। আচ্ছা। কিন্তু আমি খুবই শান্ত ছিলাম, আমি বেশি দুষ্টামি করতাম না। But I used to love having people over at my house, my relatives. আমি খুব পছন্দ করতাম গেস্টদেরকে, কেউ আমার বাসায় আসুক, আমি টাইম স্পেন্ড করবো, এগুলো খুব ভালো লাগতো। আর বন্ধু বান্ধবদের সাথে গল্প করা, ঘোরাঘুরি করা খুব পছন্দ করতাম। আপু কি এক্সট্রোভার্টেড পারসন ছিলেন নাকি ইন্ট্রোভার্টেড? I would say I have been kind of an introverted person. Yeah. আমার হ্যাঁ ফিল্ডে অবভিয়াসলি সোশ্যালাইজ করতে হয়, সবাই মানে সবাই ভাবে যে সবাই বোধ হয় এক্সট্রোভার্ট, কিন্তু না, আমি একটু ইন্ট্রোভার্ট। মানে জায়গা অনুযায়ী অবভিয়াসলি কাজের ক্ষেত্রে কথা বলতে হয়, সোশ্যালাইজ করতে হয়, কিন্তু নেচার ওয়াইজ আই এম আ কোয়াইট পারসন। আমি বেশি কথা বলতে পারি না, বেশি কথা বলি না। আই লাইক টু লিসেন টু পিপল, আই অবজার্ভ, ওইটা আমার খুব ভালো লাগে। সো আমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল, আই হ্যাভ আ ভেরি স্মল গ্রুপ অফ ফ্রেন্ডস। সো যদি আমার সাথে আপনি বসে থাকেন একা, আপনি বোর্ড হয়ে যাবেন, কারণ আমি কথা বলি না। সো আপনি যদি ইফ ইউ আর আ টকার, দেন ইটস আ উইন-উইন সিচুয়েশন, আপনি কথা বলবেন, আমি শুনবো। আর যদি আমরা 3-4 জন থাকি, তাহলে হয়তো আরো বেশি ভালো হয়, তখন আমি বসে শুনি তাদের কথা, তারা আড্ডা মারতে থাকে। মানে আপু খুব ভালো লিসেনার তাহলে। ভেরি গুড লিসেনার। সো এটা কি কাইন্ড অফ ওভারপাওয়ারিং হয়ে যায়, মানে কি ওভারওয়েলমিং হয়ে যায় কিনা, যে ফ্রেন্ড সার্কেলে হয়তো এসে সবাই আপনাকেই বলতেছে যে? নো নট এট অল, আই এনজয় ইট। আমার খুব ভালো লাগে। আমি যেহেতু কথা বলি না, আমি আরো চাই যে হ্যাঁ তোমরা কথা বলতে থাকো, আমি শুনে শুনে হচ্ছে। সো ইউ ভেরি মাচ কমফোর্টেবল, এবং কথাটা ইট ডাজন্ট গেট ওভারওয়েলমিং টাইপের। কখনো এরকম হয় না যে মানে আমরা জানি যে একজন লিসেনারেরও একজন লিসেনার প্রয়োজন হয়, তো আপনার বেলায় সেটা কেমন হয়? হ্যাঁ, তখন হয়তো এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন। লিসেনার খুব কম পাওয়া যায়। গুড লিসেনার ইজ কি বলবো, এটার একটু শর্টেজ আছে। সো হ্যাঁ, গুড লিসেনার খুব কম পাওয়া যায়, কিন্তু হ্যাঁ ইটস গুড ইফ ইউ ফাইন্ড সামওয়ান, ইফ ইউ হ্যাভ আ ফ্রেন্ড লাইক দ্যাট। তো হ্যাঁ, এটা মাঝে মাঝে ফেস করতে হয়। অনেক সময় মানুষ কথা শুনতে চায় না, এত কথা বলতে, নিজের ব্যাপারে কথা বলতে থাকে, অন্যদের ব্যাপারে কথা বলতে থাকে, তো কথা শুনতে চায় না। তো হ্যাঁ, ওইটা একটু হয়তো ফেস করেছি, কিন্তু আই ডোন্ট মাইন্ড। আমি আসলে যেহেতু আমি বেশি এত কথা বলি না, কিন্তু যখন বলি আমি পেয়েছি এরকম, আইভ গট ফ্রেন্ডস যাদের সাথে আমি কথা বলতে পারি মন খুলে।
they can listen. Yeah, Okay. yeah, আপুর কাছে একটু আসি যে এই যে লিসেনার, গুড লিসেনার হওয়ার ব্যাপারটা অনেক সময় দেখা গেছে আমরা কিন্তু বুঝি না যে হাউ টু লিসেন। ওইটা যদি একটু শেয়ার করতেন যে একটা এক্সপার্ট পয়েন্ট অফ ভিউ থেকে হাউ টু বি আ লিসেনার ফার্স্ট। ওকে, গুড লিসেনারের জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং বলতে বোঝায় শুধুমাত্র আমি তার দিকে তাকিয়ে রইলাম, ব্যাপারটা তা না। আমার আই কন্ট্যাক্ট থাকার সাথে সাথে আমার হেড নডিংটাও থাকতে হবে। আমি মাথা নাড়বো, আমি তার সাথে হ্যাঁ বলবো, তারপর কি হলো সেটা বলবো, তখন একটা মানুষ বুঝবে যে আমি সত্যি সত্যি তাকে অ্যাক্টিভ লিসেনিং করছি। আদারওয়াইজ এটাকে গুড লিসেনার বলা যাবে না। ধরেন আপনি আমার সাথে কথা বলছেন আর আমি ফোন দেখছি, হ্যাঁ, কিন্তু এর মানে কি এই যে আপনি বুঝতে পারছেন যে আমি আপনার কথা শুনছি? আমি কিন্তু আসলে কথা শুনছি না, আমার অ্যাটেনশন কিন্তু ফোনের দিকে। কিন্তু আমরা মানে বোঝানোর চেষ্টা করি আমি তো চুপ হয়ে আছি, আমি তো তোমাকে শুনছি, কিন্তু এটাকে আমরা কখনোই অ্যাক্টিভ লিসেনিং বলতে পারবো না। তো অ্যাক্টিভ লিসেনিং এর জন্য আই কন্ট্যাক্টের পাশাপাশি আমাদেরকে তার সাথে কথায় এমপ্যাথি থাকতে হবে, তার সাথে কোশ্চেনিং থাকতে হবে, তার সাথে প্যারাফ্রেজিং থাকতে হবে এবং কনক্লুশন থাকতে হবে যে হ্যাঁ আমি আসলেই তুমি যা বলেছো আমি ওটা বুঝতে পেরেছি। এগুলো যদি থাকে তখন আমরা সেটাকে বলতে পারবো যে আমি একজন গুড লিসেনার কিংবা আমি অ্যাক্টিভ লিসেনিং করেছি। ও আর আপু আপনি যে আমরা শুরুতেই আপনাকে পরিচয় করাই দিলাম কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এই ব্যাপারটা যদি আমাদের একটু ক্লিয়ার করতেন যে এটার মধ্যে আসলে আপনি বলছেন যে অনেক ভেরিয়েশনস আছে, এটা যদি একটু ছোট করে আমাদেরকে ভিউয়ার্সের জন্য যাতে বুঝতে সুবিধা হয় যে when to actually go for a clinical psychologist। আচ্ছা, এবং কি কি ধরনের সাইকোলজি আছে। আচ্ছা, তো সাইকোলজি হচ্ছে একটা মাদার ডিপার্টমেন্ট। আমরা যারাই অ্যাপ্লাইড ফিজিক্স ফিল্ডে আসছি তাদের প্রত্যেকেরই সাইকোলজিতে আগে গ্র্যাজুয়েশন করতে হয়েছে। তারপর অ্যাপ্লাইড ফিল্ডগুলো আছে, একটা ক্লিনিক্যাল সাইকোলজি, একটা কাউন্সেলিং সাইকোলজি, আর একটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তো আমি আসছি ক্লিনিক্যাল সাইকোলজি থেকে, মানে আমার পোস্ট গ্র্যাজুয়েশন এবং এমফিল এই ক্লিনিক্যাল সাইকোলজি থেকে করা। তো এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারাই হবে যারা কিনা এমফিলটা কমপ্লিট করবে, মাস্টার্সে পরে এমফিলটা কমপ্লিট করবে। এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজিস্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই, ক্লিনিক্যাল সাইকোলজিস্টটা মোর সিভিয়ার কেস ডিল করে, মোর ডিসঅর্ডার বেসড প্রবলেমগুলো ডিল করে, আর কাউন্সেলিং সাইকোলজিস্টরা লেস সিভিয়ার কেস ডিল করে। ধরেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেমন সিজোফ্রেনিক পেশেন্ট ডিল করতে পারবে, ঠিক একই সাথে সাথে একজন ড্রাগ পেশেন্টকেও করতে পারবে, ট্রিট করতে পারবে। আর এডুকেশনাল সাইকোলজিস্টরা শুধুমাত্র এডুকেশন রিলেটেড যে প্রবলেমগুলো হয় বাচ্চাদের, ধরেন ডিসলেক্সিয়া টাইপের ওই ধরনের প্রবলেমগুলো তারা ডিল করবে। এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু এক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও ওই ডিসলেক্সিয়ার পার্সনকে ডিল করতে পারবে। মানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হচ্ছে সব ধরনের ডিসঅর্ডার বেসড পেশেন্টকে ডিল করতে পারবে, মোর সিভিয়ার কেস ডিল করতে পারবে। এই হচ্ছে ডিফারেন্স ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি এবং এডুকেশনাল সাইকোলজি। ওকে ওকে ওকে। আর এরকম কি কিছু আছে যে ধরেন আমি ফার্স্ট টাইম থেরাপি নিতে যাব, সেই ক্ষেত্রে আমি হয়তো চুজ করলাম এরকম যে শুড আই গো ফর এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিনা বা কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা, ওই ক্ষেত্রে কোনো সাজেশনস আছে আপনার যে ফার্স্ট টাইম আমি সেশন নিব সেই ক্ষেত্রে আমি কি করব? আপনি দুইটাই চুজ করতে পারেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টও চুজ করতে পারেন, কাউন্সেলিং সাইকোলজিস্টও চুজ করতে পারেন। যদি প্রবলেমটা এরকম হয় যে আপনার যদি এইরকমের কোনো প্রবলেম থাকে, ধরেন যেটার জন্য এক্সপার্ট দরকার, বেশি এক্সপার্ট দরকার, এরকম যে আপনারটা সিভিয়ার রকমের প্রবলেম, সিজোফ্রেনিক পেশেন্ট, কিংবা আপনি হচ্ছে ড্রাগ অ্যাবিউজার, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টটা বেস্ট হবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আন্ডারস্টুড। ওয়াও, মাশাপুর কাছে একটু আসি। তো আপনার এই মিউজিক ইন্ডাস্ট্রির জগৎ, আপনি তো শুরু থেকেই আপনি মিউজিকের মধ্যে ছিলেন, বাট ওটাকে আসলে প্রফেশনালি নিবেন এই চিন্তাটাতে আসলে কিভাবে আসলেন? মানে গ্রোয়িং আপ আমি সবসময় মিউজিকের সাথেই ছিলাম, তো কিন্তু কখনো আসলে ভাবিনি যে আমার এটা প্রফেশন হয়ে যাবে, বা এটা আমি কখনো এটাকে কনসিডারও করব প্রফেশন হিসেবে, ওটা মাথায় ছিল না অ্যাকচুয়ালি, অনেস্টলি। কারণ ছোটবেলা থেকে মানে যেভাবে আমরা আসলে পড়াশোনা করি আমাদের কান্ট্রিতে, আর্ট রিলেটেড কোনো ফিল্ডে যাওয়া এটা প্রথমত ভাবে প্রাইমারি অপশন সবার থাকে না, সবাই এটাতে কনফিডেন্টও থাকে না, এবং
যতই কালচারাল ফ্যামিলি থেকে বিলং করেন না কেন, হ্যাঁ। এটা সবসময় একটা ইটস অ্যান অপশন। সো ওইটা আমার ক্ষেত্রেও ছিল। সো গানটা আমি প্রফেশনালি গাইবো এটা কখনো আমার মাথায়ও ছিল না। সো গান গাইতাম প্যাশন থেকেই, গান গাইতাম, গান ভালো লাগতো। আমার মা বাবা ভাবতো আমি ভালো গান গাই, সো ওভাবে গান শিখেছি ছায়ানটে, ওভাবে গান গাইতাম আর কি। তো আস্তে আস্তে যখন বড় হই তারপর ছোট পর্দায় বলতে আমি পর্দার পিছে কাজ করা শুরু করি অনেক ছোটবেলা থেকে। আমি ভয়েস আর্টিস্ট, জিঙ্গল আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করি when I was in class 5। তো আমি ক্লাস 5 থেকে আমি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে এইভাবে কাজ করা শুরু করি। দোজ ওয়ার মাই বেবি স্টেপস, স্টেপিং স্টোনস বলতে পারেন। সো ওইভাবে আমি বিভিন্ন রিনাউন্ড প্রজেক্টসে আমি কাজ করা শুরু করি। সাপোজ ইংলিশ ইন অ্যাকশন, সিসিমপুর, বিভিন্ন জিঙ্গলসে ওগুলো আমি গান গাইতাম। সো সেগুলো ছিল আমার কমফোর্ট জোন, কারণ ওগুলো আমি পর্দার পিছে করতে পারছি, আমাকে কেউ দেখছে না, আমার তো ভয়েসই খালি শুনছে। সো ওটা আসলে আমার জন্য ইট ওয়াজ আ হবি, ইট ওয়াজ সামথিং দ্যাট আচ্ছা আমি যাবো, ভয়েস দিব, একটা আমার খেলার জায়গা ছিল আর কি। সো এটাই করতাম। তারপর আস্তে আস্তে যখন বড় হই তারপর আমি ভাবিনি যে হ্যাঁ আমি ইউটিউবিং স্টার্ট করব, বা আমি সিঙ্গার হব, বা আমি প্লেব্যাক করব। মানে ইট ওয়াজ নেভার ইন মাই লাইক থাকে না যে সাবকনশিয়াসলি আমার ছিল না। কিন্তু হ্যাঁ আমি আসলে এখন যে দেখেন আমি স্টেজে গান করি, ইটস মাই মোস্ট ফেভারিট প্লেস, রাইট? আমার স্টেজটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমি খুবই এনজয় করি স্টেজে, এবং আমি খুবই এনজয় করি অডিয়েন্সদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। বাট বিশ্বাস করবেন আমি ছোটবেলা আমি খুব ভয় পাইতাম স্টেজকে। আমাকে অনেক সময় আমার বাবা ধরেন অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে বাবার অফিসের, আমাকে উঠাই দিত স্টেজে গান গাও। আমার এমন একটা কাহিনী আছে, আমি স্টেজে উঠাই দিছে আমাকে, আমি তখন এতটুকু মনে হয় আমাকে উঠাই দিল, মাইক ধরাই দিল, গান গাও। আমি মাইকটা সুন্দর করে স্টেজে রেখে আমি নেমে গেছি। আমার সামনে 3000 মানুষ, স্টেজ ফ্রাইট। হ্যাঁ, তো এত ছোট মানুষ আমি তো তখন অবভিয়াসলি আমার এই সব তো ওগুলোও আছে। তো এখন ভাবি যে এটা আসলে উইথ এক্সপিরিয়েন্স, উইথ এজ, উইথ টাইম, এগুলা আসলে আমার জন্য ওগুলা ছিল হয়তো এক্সপিরিয়েন্স, লার্নিং ছিল আমার জন্য, লেসন্স ছিল, ওগুলো থেকে হয়তো শিখেছি। আস্তে আস্তে বড় হতে হতে আমার এটা একটা প্রিয় জায়গা হয়ে গেছে এখন, কারণ আমি এখন কমফোর্টেবল ইন মাই জোন। কিন্তু হ্যাঁ আমার অ্যাকচুয়ালি যখন আমি ইউটিউবিং স্টার্ট করি, আমি ফেসবুকে তখন ধরেন 16-17 দিকে যখন আমি গান টান দেওয়া স্টার্ট করি ফেসবুকে, তখন মানুষ খুব পছন্দ করে, মানুষ বলে যে আরো গান করো বা ইউটিউব খুলো। তো ওইভাবে লাইক জাস্ট পিয়ার প্রেশারের আন্ডারে আমি ইউটিউব খুলি, ঠিক আছে খুললাম, কিন্তু ওইরকম কোনো প্ল্যান নাই যে আচ্ছা ইউটিউবিংই করবো। খুবই ইরেগুলার ছিলাম, দিলাম না এরকম। আচ্ছা। সো আমার আসলে গ্রোথটা খুবই গ্র্যাজুয়াল, ইট ওয়াজ নট ওভারনাইট, আমার খুবই স্লো অ্যান্ড স্টেডি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আমার কোনো তাড়া নেই। সো তারপর আস্তে ধীরে ধরেন একটা গান খুব মানুষ পছন্দ করলেন, ওইটা হচ্ছে দেশ বিদেশে খুব ভাইরাল হয়ে গেল, এবং অনেক ভালোবাসা পাচ্ছি অনেক জায়গা থেকে। তো ওভাবে আমি আসলে নোটিসড হই, এবং মানুষজন আমাকে ইউটিউবে খুঁজে পায়, আমার গানগুলো খুঁজে পায়, বিভিন্ন ভাষায় গান করি ওগুলো দেখে, এবং লাইক অ্যাক্রস দ্য বর্ডার্স আই গেট সো মাচ লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। আমি জানি না আমি কতটুকু ডিজার্ভ করি, আমি আসলে ইট ওয়াজ এ ড্রিম। মানে আমি খুবই ওভারওয়েলমিং ছিল তখন যে আসলে কি আমি, তো কারণ আমি আসলে কখনো ভাবিনি মানুষ আমার গান শুনবেও, আমি যে দিচ্ছি কে শুনবে আমার গান। তো দেখি যে মানুষ এত পছন্দ করছে এবং এত ভালোবাসা পাচ্ছি, ওইটা আমাকে মোটিভেট করে অনেক। দ্যাট মোটিভেটেড মি। সো দেন আই অ্যাকচুয়ালি স্টার্টেড টেকিং দ্যাট সিরিয়াসলি। আই দেন স্টার্টেড টু, তো আমি যেহেতু অলরেডি কাজ করতাম, ছোট ছোট জায়গায় আমি কাজ করতাম, ওভাবে আস্তে আস্তে কাজ করতে 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 আমি বিভিন্ন ভালো ভালো প্রজেক্টে কাজ করা শুরু করি, কাজ করার চান্স পাই। Touchwood, I have had a lovely journey.
আর আপু এই যে পুরো জার্নিটাতে অনেকে বলে যে বিং আ সিঙ্গার হচ্ছে ইট কামস ফ্রম কোনো একটা পেইন বা কোনো একটা সামথিং বিগ হ্যাপেন্ড ইন ইয়োর লাইফ দ্যাট মেড ইউ রিয়েলাইজ যে না ইউ শুড টেক দিস সিরিয়াসলি, মানে এরকম কোনো কিছু কি হয়েছিল লাইক কাইন্ড অফ লাইক বিগ রিয়েলাইজেশন অর লাইক টার্নিং পয়েন্ট ফর ইউ যে না আই শুড স্টার্ট টেকিং দিস ভেরি সিরিয়াসলি অর সামথিং দ্যাট লাইক রিয়েলি মোটিভেটেড? মেবি গ্রোয়িং আপ, হয়তো কারণ আমরা ছোটবেলা থেকে যখন বড় হতে থাকি অনেক ধরনের ট্রমার শিকার হতে হয়। এটা ফ্যামিলিগতভাবে হোক, বাইরের সোসাইটির থেকে হোক, আমিও হয়েছি, স্কুল থেকে হতে পারে, পিয়ার থেকে হতে পারে। সো আমারও জার্নিটা এরকমই ছিল, এমন না যে আমি কখনো কোনো ট্রমার শিকার হইনি, অফকোর্স হয়েছি। সো সব কিছু থেকেই হয়তো আমি নিয়েছি, সব কিছু থেকে হয়তো সাবকনসিয়াসলি আমার একটা জেদ কাজ করেছে, হয়তো হতে পারে। অথবা হতে পারে যে আমি আরো মোটিভেটেড হয়েছি, আমি ডিসকারেজ না হয়ে আমি হয়তো ওটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি অনেকটা সময়। যে চ্যালেঞ্জটা নিয়েছি খুব পজিটিভলি হয়তো নিয়েছি, ওটাকে আমি একটা ড্রাইভ হিসেবে কাজ করিয়েছি। সো আমার বেলাও এরকম আছে। আর আপনি যে বলছিলেন যে ফ্যামিলি হচ্ছে মিউজিক থেকে এরকম প্রভাব থাকলেও ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রেশার আবার চলে আসে। সো ওয়েন ইউ ফাইনালি চিন্তা করেন যে না আপনি প্রফেশনালি ইউ ওয়ান্ট টু পারসু ইট, সো আপনার ফ্যামিলি থেকে কিরকম ছিল? হাউ ওয়াজ দ্যাট? আমি প্রফেশনালি পারসিউ করার সাথে সাথে কিন্তু আমার এডুকেশনটাও কমপ্লিট করেছি। সো দ্যাট ওয়াজ দ্য থিং। আমি আসলে এমন না যে আমি খালি এটাই আমার চলছে, আচ্ছা, আই হ্যাড টু প্রুভ মাইসেলফ অ্যালং দ্য ওয়ে। এমন না যে আমি বলেছি যে হ্যাঁ আমি এখন কাজ করবো এটাতে। ইট ওয়াজ অলওয়েজ আ গ্র্যাজুয়াল জার্নি। সো আমি পাশাপাশি আমার পড়াশোনাও করছিলাম, পাশাপাশি আমি কাজও করছিলাম। সো আমি দুটোই চালিয়ে নিয়েছি। সো আমি আসলে আমার উপর ছিল যে আমি কতটুকু ব্যালেন্স করতে পারি, কতটুকু আমি আসলে নিজেকে প্রুভ করতে পারি। এবং বাবা মাদের ট্রাস্ট আর্ন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তাদের ট্রাস্টটা আসলে সবচেয়ে আপনাকে পিস দিবে, হ্যাঁ, আপনাকে শান্তি দিবে যে আপনি আসলে কাজগুলো দুইটাই আগায় নিয়ে যেতে পারবেন, দুইটাতে আপনি খুব ফোকাসের সাথে কাজ করতে পারবেন। সো আই অলসো হ্যাড টু আর্ন মাই প্যারেন্টস ট্রাস্ট। সো মেবি আমি তাদের ট্রাস্ট আর্ন করতে পেরেছি বলে তারা আমাকে অ্যালাউ করেছে যে হ্যাঁ ইউ কন্টিনিউ দিস অ্যালং উইথ ইউর এডুকেশন। সো ওইটা আমারও করতে হয়েছে। আই হ্যাভ হ্যাড স্ট্রাগলস, আই হ্যাভ হ্যাড কি বলবো hurdles along the way, but I think that's necessary for everyone. Difficulties সবার লাইফেই থাকবে এবং এগুলাকে অ্যাকসেপ্ট করতে হবে। ডিফিকাল্টি থাকবে না, কিছুই থাকবে না, ওইভাবে ওই এক্সপেকটেশন নিয়ে চলা উচিত না। খারাপ দিন ভালো দিন সবই থাকবে এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের সবার জীবনে অনেক ধরনের বাধা আসবে। তো ওই বাধাগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেটা আমাদের উপর, সেটা আমরা কতটুক ইজের সাথে এবং পজিটিভ মাইন্ডে আমরা ওটাকে নিতে পারি। এটা ক্রিটিসিজম হোক, নেগেটিভিটি হোক, টক্সিসিটি হোক, সবই আমরা কিভাবে ওটাকে অ্যাবজর্ব করি, রাইট? ওইটা আসলে দ্যাটস কমপ্লিটলি আপন আওয়ারসেলভস। ওটাকে আপনি অ্যাবজর্ব করে অন্যভাবেও রিফ্লেক্ট করতে পারেন, দ্যাটস অলসো আপন সার্টেন পিপল। কিন্তু আমি বলবো যে সব কিছুকেই মানিয়ে চলতে হবে এবং সব ধরনের এক্সপিরিয়েন্সের জন্য অ্যাওয়্যার থাকতে হবে, প্রিপেয়ার্ড থাকতে হবে। সব ধরনের এক্সপিরিয়েন্সেস হবে, নেগেটিভ পজিটিভ এভরিথিং। ওয়াও, খুবই ইন্সপায়ারিং কিন্তু আপু আপনার পুরো পার্সোনালিটি when you were talking about this. It's really inspiring. I'm pretty much sure যে যারা অ্যাকচুয়ালি পর্দার উপাস থেকে শুনছেন they can also actually feel this. আপুর কাছে আসি নাফিসা আপু, এই যে খুব কমন একটা থিং আমরা শুনি যে আমাদের জেনারেশন জেন জি বলা হয়, যে জেন জিজ দে ওয়ান্ট টু পারসু দেয়ার প্যাশন, হ্যাঁ, যেটা কিনা মেইনলি হয়তো আমাদের যে জেনারেশন এক্স আমাদের ব্যাক হয়তো বাবা মারা বা দাদুদের যেই টিপিক্যাল ক্যারিয়ার চয়েস ছিল ওটা থেকে অনেক ডিফারেন্ট হচ্ছে। নাও উই আর ইন
into content creation, we're more into maybe music, or এরকম আমরা ডিফারেন্ট ক্যারিয়ার চয়েস কিন্তু আমরা করছি। সো একটা জিনিস হচ্ছে সবসময় দেখা যায় এটা মেইনলি প্যারেন্টস বা হচ্ছে ওই জেনারেশন থেকে আসে যে ইটস আ বিগ গ্যাপ, হ্যাঁ, এবং ওই যে প্যাশনের পিছনে ছোটার যে ব্যাপারটা, এটা আসলে অনেক ফ্যামিলি থেকে হয়তো ওভাবে চেরিশ না, ওভাবে সাপোর্টেড না। সো ওই জায়গাটা থেকে কিন্তু অ্যাজ আ আমরা জেনজি যারা আছে, উই গো থ্রু আ লট, রাইট? উই গো থ্রু আ লট অফ হার্ডলস, যে ফ্যামিলিকে বোঝাবো, নিজেকে কিভাবে, হাউ ডু উই ডিল উইথ ইট। সো ওই জায়গাটা থেকে আপনি যদি দ্য প্যারেন্টস যারা আছে মাইট বি ওয়াচিং দিস এপিসোড, ওনাদেরকে যদি কিছু বলেন যে অন দিস নোট স্পেসিফিক্যালি, যে আমরা অনেক বেশি শুনি যে ইউ গাইজ আর সো ইমোশনাল, আমাদের সময় তো এগুলো হতো না, উই ডিডন্ট হ্যাভ টু গো টু থেরাপিস্ট, আমাদের তো এগুলো কোনো প্রবলেম ছিল না, তোমাদের এত কি প্রবলেম হয়েছে, কি ডিফারেন্ট হয়ে গেছে। সো ওই জায়গাটা থেকে যদি আপনি অ্যাকচুয়ালি এক্সপার্টের মতামতটা একটু শেয়ার করতেন। এই জায়গাটা মানে প্যারেন্টদের এই জায়গাটা একটু বুঝতে হবে যে জেনারেশন কিন্তু অনেক আগিয়ে গেছে। তো আগে যেমন তারা অনেক খেলার মাঠ পেত, অনেক অনেক মানে এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, তারা তাদের ইমোশনগুলোকে ভেন্ট করতে পারতো। এখনকার জেনারেশন কিন্তু এটা পাচ্ছে না, কোথাও কোনো খেলার মাঠ নেই, মানে জয়েন্ট ফ্যামিলি নাই বললেই চলে। তো আগে যেমন বাবা মা শাসন করলে দাদা দাদি চাচা চাচি এরা আদর করতো, এখন কিন্তু ওই সুযোগটা নাই। বাবা মা যখন শাসন করছে তখন ওই মানুষটা কিন্তু ঘরবন্দি হয়ে বসে আছে মন খারাপ করে। তো এই যে তারা যদি তাদের সাথে কম্পেয়ার করে এখন, ওইটা কিন্তু চলবে না। তো তাদেরকে একটু আপডেটেড হতে হবে যে সোসাইটি চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জের সাথে আমাকেও মানিয়ে নিতে হবে। আগে তো আমাদের মোবাইল ছিল না, তো আগে আমরা কমিউনিকেট করতাম কিভাবে, আমরা চিঠি লিখতাম। তো এখন যদি তারা মোবাইলটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তো তাহলে বাচ্চাদের থটটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না কেন? এই জায়গাটাতে তাদেরকে একটু, আমার কাছে মনে হয় যে তারা যদি একটু আপডেটেড চিন্তা করে। আর হচ্ছে ব্যাপারটা হলো প্যাশনটা এরকম যে আমি যে কাজটাতে কমফোর্ট ফিল করব, ওই কাজটাতেই সবচেয়ে ভালোভাবে শাইন করতে পারবো। ধরেন আমাদের যে সাকিব আল হাসান, ওকে যদি ক্রিকেটার না বানিয়ে সিঙ্গার বানানোর চেষ্টা করা হতো, ওকে দিয়ে পসিবল হতো? কিংবা ওকে যদি বলা হতো তুমি ইঞ্জিনিয়ার হও, ও কি পারতো? ওর বেস্টটা দেখাতে পারতো? তা আমার কাছে মনে হয় যে সেও একজন আমাদের প্যারেন্টদের জন্য একজন ইন্সপাইরেশনের কাজ করতে পারছে। যে প্রফেশন মানেই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, মানে ভালো কোনো ইসেতে এটাই ভালো, ওরকম না ধরে আমার বাচ্চাটা কোন কাজটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাচ্ছে, কোন কাজটাতে তার প্যাশন সবচেয়ে বেশি, আমি ওটাকে ফোকাস করি। আমরা কি করি, আমরা যেটা করি যে বাচ্চাটা হয়তো নাচে ভালো, ম্যাথে খারাপ, আমরা কি করি, ওকে ম্যাথের টিচার রেখে দেই, নাচের টিচার না। তো ডিফারেন্সটা এখানে, আমরা ওকে কি চাচ্ছি, ও যেটা না ওকে ওটাই বানাতে চাচ্ছি, আর ও যেটা হতে চাচ্ছে ওইটাকে ওকে থামিয়ে দিচ্ছি যে এটা করা যাবে না। এটা না করে বরং আমার বাচ্চাটা যেটাতে ইন্টারেস্ট ফিল করে ওই জায়গাটাতে ওকে ফোকাস করে ওকে হেল্প করি, যাতে ওখানেও শাইন করতে পারে, যাতে ওর জায়গাটাতেও বেস্ট হতে পারে, সেটা যেই হোক না কেন। তবলা বাজকও যদি হয়, হোক না, কোনো প্রবলেম তো নাই। Wonderful. I'm pretty sure যারা অ্যাকচুয়ালি দেখছেন, if you are a parent, please আপুর যে কথাগুলো বললেন, ডু কিপ দ্যাট ইন মাইন্ড। একটু চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আপনাদের জায়গাটা থেকে আসলে আপনারা কি করতে পারেন। অ্যান্ড এখানে একটা ব্যাপার বলে রাখি যে রিল্যাক্সি অ্যাপে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি ভেন্ট আউট টু লাইক মাইন্ডেড পিপল। ধরেন আপনি অনেক অ্যালোন, আপনার এই সিমিলার মাইন্ডের অ্যালোন মানুষ, বা আপনি হয়তো এংজাইটিতে ভুগছেন, এই এংজাইটি রিলেটেড তো এই সেম হয়তো প্রবলেমে ভুগছেন, এরকম মানুষগুলোকে আপনি পেয়ে যাবেন। ইউ ক্যান অ্যানোনিমাসলি তো শেয়ার ইউর থটস দেয়ার, এবং শেয়ার করার আগে ইউ ক্যান অলসো চেক দেয়ার ব্রো পয়েন্টস। ব্রো পয়েন্টসটা কি? সেটা হচ্ছে তাদের সাথে কথা বলতে কতটুকু কমফোর্টেবল আপনি ফিল করতে পারেন। দ্য আদার পিপলস হ্যাভ রেটেড দ্য কনভারসেশন, হ্যাঁ। সো বিফোর আপনি কারোর সাথে কথা বলতে যাচ্ছেন অন রিল্যাক্সি অ্যাপে, ডু চেক দেয়ার ব্রো পয়েন্টস, অ্যান্ড ইফ এনি point of time you feel যে it's not comfortable for yourself, you can directly ignore that person and anonymously কথা বলে যেটা হবে যে আপনার পরিচয়, as long as you are anonymous on the platform, no one can know your identity, no one can see what you are posting, sharing or what you preach, so no one can access any kind of your data. And পাশাপাশি কিন্তু আপনি যে নাফিসা আপুর মতো অনেক এক্সপার্টরা আছেন, সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলার্স আছেন, যাদের কাছে কিন্তু you can seek help। আপনি কলেও যদি
যদি কমফোর্টেবল না হন ইউ ক্যান ডিরেক্টলি চ্যাট উইথ দেম সো হোয়াট এভার অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর ইউ বাট ডু গো ফর দি এক্সপার্ট হেল্প ইফ ইউ থিঙ্ক যে আপনার এটা আসলেই দরকার। তো মাশা আপুর কাছে একটু চলে আসি যে এই যে মিউজিক এখন অনেক বেশি যেটা হয়েছে যে ইটস অন ফেসবুক, ইটস অন ইউটিউব, এই ব্যাপারটাতে যে ডিজিটালি উই আর সো মাচ ইনফ্লুয়েন্সড, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আপনার কাছে আসলে কোনটা প্রেফারেবল? ইজ ইট অ্যাবাউট গোয়িং ইন টু কনসার্টস অ্যান্ড ডুইং দ্য কনসার্টস, or is it more about the digital media, presenting yourself out there? Well, obviously আমি আসলে হিউম্যান টাচে বিশ্বাস করি। সো আমি মনে করি যে ফিজিক্যালি আমি সামনাসামনি মানুষদের সাথে গিয়ে ইন্টারাকশন যেটা হচ্ছে সেটা থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি ওইটা আসলে প্রাইসলেস, ওইটার উপরে আসলে আর কিছু হয় না। এবং আপনি সামনাসামনি যখন গিয়ে আপনি যখন একদম সচক্ষে দেখছেন যে দ্যাট এনথুজিয়াজম, দ্যাট ক্রেজ এবং লাভ ফর মিউজিক or a certain artist, ওইটা আসলে কোনোটার সাথেই কম্পেয়ার করা যায় না। whereas obviously digitally আমাদেরকে আরো বেশি অ্যাক্সেসিবল করে দিয়েছে, খুব ইজি করে দিয়েছে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাবার জন্য। তো ওইটার অবভিয়াসলি ওটার প্রোজ আছে, ওটার কনজও আছে। কিন্তু আমি যদি ওই এনার্জির কথা বলি বা একটা আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে আমি আসলে কোনটা বেশি প্রেফার করি বা এনজয় করি, সেটা অবশ্যই আমি যখন আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করি বা আমার কোনো ফ্যানস যারা আমার সাথে কথা বলতে চায়, এসে আমার সাথে তারা এসে হাত মেলাতে চায় বা আমাকে জড়িয়ে ধরতে চায়, সেটা আমি আরো বেশি এনজয় করি বিকজ দ্যাটস সামথিং উইচ ইজ ভেরি স্পেশাল। এবং আপনি ওই তাদের ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা বা ওই যে তার থেকে যে আপনি এনার্জিটা পাচ্ছেন, ওইটা খুবই সুন্দর, খুবই স্পেশাল একটা জিনিস। সো আমি যখনই কনসার্টে যাই, যখনই মানুষজন আমার সাথে এসে কথা বলে, আমার খুব ভালো লাগে, আমি খুবই এনজয় করি সেটা। Is it like এখন যেহেতু আপনি অনেক রিনোন, like any youngster গ্রুপের মধ্যে if we ask one of your favorite singers, they would probably name you. I don't know. they do name you. হ্যাঁ, মাশা আপু, it's like a huge praise to that. আপনি even রুয়েটে also, I'm from রুয়েট, so আপনি রুয়েটেও এসেছিলেন, so like a big crowd যে even আপনি আসবেন এটা শুনেও মানে প্রায় I think 2 weeks ওরা যখন থেকে শুনতে পারছে যে you are gonna come, ওখানে মানে একটা ক্রেজ যে হ্যাঁ আপু আসবে, আপুর সাথে দেখা। It was wonderful. It's so much fun. এবং প্রচুর ক্রাউড ছিল রুয়েটে, it was like unbelievable. আপনাদের মনে তখন অ্যালুমনিদের মেকানিক্যালের অ্যালুমনিরা হচ্ছে, এবং অনেকদিন ধরেই মনে চলছিল একটা কনসার্ট, অনেক বড় মাঠ ছিল, পুরো লাইক অনেক দূর পর্যন্ত ক্রাউড ছিল এবং ইট ওয়াজ বিউটিফুল, এত সুন্দর ছিল। তো আপু এই যে এখন দ্যাট ইউ আর ভেরি নোন, সো দেখা গিয়েছে যে দ্যাট হাউ ডাজ ইট, মানে আপনাকে অনেক প্রেশারাইজড ব্যাপার হয়ে যায় কিনা, লাইক হাউ ডু ইউ ডিল উইথ যে এক্সপেকটেশনস? হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াটা কি হয়েছে, সোশ্যাল মিডিয়া তো অনেকটাই কি বলবো, অনেক ধরনের গ্রুপস এবং অনেক ধরনের কমিউনিটিজ, অনেক ধরনের খারাপ ইনফ্লুয়েন্স, ভালো ইনফ্লুয়েন্স, সবকিছু মিলে সোশ্যাল মিডিয়াটা এখন হয়ে গেছে। সো এই কারণে সোশ্যাল মিডিয়াটা যতটুক ইউজফুল আমাদের জন্য, ততটুকুই কিন্তু হার্মফুলও হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম। সো অবভিয়াসলি এইটা আমি অনেকটা ক্ষেত্রেই আমি সোশ্যাল মিডিয়াতে এতটা বেশি আমার কাজ ছাড়া অ্যাক্টিভ থাকিও না। আমার ভালো লাগলে আমি অনেক সময়, আমি তো এমনিতে কন্টেন্ট ক্রিয়েটর, অবভিয়াসলি আমি মিউজিক্যাল আর্টিস্ট। সোশ্যাল মিডিয়াতে এখনকার অবস্থায় আমি যেটা দেখছি, যখনই সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা যে কোনো জায়গায়, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছি যে অনেক ধরনের প্রপাগ্যান্ডা এবং উইচ ইজ সামওয়াট ভেরি ডেঞ্জারাস। কারণ যারা
আমাদের দেশের প্রেক্ষাপটে যদি কথা বলি, আমাদের অনেকটা গ্রুপই হচ্ছে শিক্ষিত না। শিক্ষিত না ইন আ সেন্স যে তারা আসলে রাইট অ্যান্ড রং এর জাজমেন্টটা খুব সহজে করতে পারে না। সো যে ক্ষেত্রে হয় যে অনেকটা সোশ্যাল মিডিয়াতে যাই ঘটছে না কেন অনেক তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, সেটা খারাপ হোক ভালো তথ্য হোক। তো ওইটা এড়াতে আসলে উই হ্যাভ টু এডুকেট আওয়ারসেলফ, এবং সেটা হচ্ছে সেলফ এডুকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে মানে ইউ ডোন্ট নিড টু গেট আ ইউনিভার্সিটি ডিগ্রি টু অ্যাকচুয়ালি কারেক্ট ইউর বিলিফস or correct your belief system. So এটা নিজেকে এডুকেট করতে হবে যে আসলে কোনটা আসলে হিউম্যানলি রাইট, কোনটা আসলে হিউম্যানলি রং, সোসাইটাল ভাবে কোনটা আসলে অ্যাকসেপ্টেড, কোনটা আসলে অ্যাকসেপ্টেড না। ওটা আসলে আমাদের নিজেদেরই এডুকেট করতে হবে, যেটা আসলে হয় না। কারণ আমাদের সোসাইটিতে যেটা দেখলাম যে আমাদের জেনারেশনও বলবো শিখার ইচ্ছাটা খুবই কম, মানে শিখতে চায় না কেউ। মানে সবাই মনে করে যে আমি খুব জেনে গেছি, আমি সব বিষয়ে অনেক পারদর্শী, মানে আমি প্রপারলি মনে অ্যানালাইজও করে না অনেক সময়। এত ধরনের ওপিনিয়ন যে তারাই মানে সবাই অনেক জ্ঞানী, মানে যেটা মনে হয়, কিন্তু আসলে কেউই নিজেকে যদি বলে যে আমি জ্ঞানী, আসলে সে জ্ঞানী না। সো সবসময় মনে করতে হবে যে আমি সবসময় কম জানি, আমি কিছুই জানি না, আমার আসলে জানতে হবে কোনো কিছুর ব্যাপারে। কেউ যদি জিজ্ঞেসও করে, আমি যেটা করি যে আমি আসলে জানি না, আমার আসলে জানতে হবে কোন একটা বিষয়। আমি যদি জেনেও থাকি ওটা সম্পর্কে কিছু একটা, হ্যাঁ আমি বলবো, কিন্তু আমি আরো জানতে চাইবো অন্যদের কাছে যে তারা আসলে কি ভাবে এটা নিয়ে, রাদার দেন পুটিং মাই ভার্ডিক্টস। আমি আসলে আমারটার সাথে সাথে তাদের ওপিনিয়ন বা তাদের চিন্তা ভাবনাটা সম্পর্কে আমি জানতে চাই তারা কি ভাবে। সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যে এখনকার যেটা দেখছি যে মানুষজন ধরেন একটা ভিডিও আসলো, ওইটাকে কিন্তু তারা ক্লিকও করবে না, পুরো ভিডিওটা দেখবেও কিন্তু না, তারা খালি প্রিভিউটা দেখবে এবং তারা খালি হেডলাইনটা দেখবে, এবং এমন এমন হেডলাইন দিবে যেটা হচ্ছে খুব ভাইরাল হয়ে যাবে। ওই হেডলাইনটা খুবই নেগেটিভ থাকবে, কিন্তু আসলে ভিডিওটাতে কিন্তু নেগেটিভ কিছু নাই। এরকম প্রচুর কেসেস আমি দেখছি যে ধরেন ভিডিওটা কোনো খারাপ ভিডিও না, কিছুই না, কোনো বাজে কিছু নাই বা কোনো নেগেটিভ কিছু নেই, জাস্ট বিকজ অফ দ্য হেডলাইন আর কোনো একটা থাম্বনেল দিয়ে দিবে, কোনো একটা ওইরকম, ওইটাতেই কিন্তু মানুষ ইনফ্লুয়েন্স হয়ে যায়। কারণ মানুষ আসলে এত টাইম দিচ্ছে না, তারা খুব টাইম ইনভেস্ট করছে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এ, কিন্তু আসলে আমি আসলে দেখে 3 মিনিটের ভিডিওটা পুরোপুরি দেখবো, অ্যানালাইজ করবো, আমি আসলে ওভাবে জাজ করবো যে আসলে কি হয়েছে ভিতরে, ওটা কিন্তু দেখার কারো ওই অ্যাটেনশনটা নেই বা ওই কারোর ইচ্ছাটাও নেই, ওই পেশেন্সটা নেই। সো এইটা অনেক চলছে এখন, যে কারণে অনেক ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অনেক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, এবং সবাই এইসবের শিকারও হচ্ছে। সো উইচ ইজ এইটাকে এড়ানোর জন্য আমি বলতে চাই যে জাজমেন্ট করার কন্ট্রোল সবার হাতে আছে, সেটা আসলে পুরোপুরি আসলে বিষয়টা জানুন, পুরোপুরি বিষয়টা আসলে ডেপথ পর্যন্ত অ্যানালাইজ করুন। সারফেস লেভেলে কিছুই বোঝা যাবে না। অনেকে গিয়ে সারফেস লেভেলে যেটা আছে ওটা দেখেই আচ্ছা এটা তো খারাপ, এটা তো এরকম। সো without actually knowing the whole story, without actually analyzing it, you cannot put your verdict. So এইটা আসলে আমাদের আরো সচেতন হতে হবে এই বিষয়ে, সোশ্যাল মিডিয়া ইউজের বিষয়ে। এইটা আমাদের আসলে সবচেয়ে বেশি কনসিডার করতে হবে এখনকার সময়, কারণ এত নেগেটিভিটি সোশ্যাল মিডিয়াতে এখন, এবং অনেক পলিউটেড হয়ে গেছে। সো এইগুলাকে যদি ইফ উই হ্যাভ টু, আমাদের যদি এগুলাকে ইরাডিকেট করতে হয়, তখন আমাদের আসলে এগুলার রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাদের আরো অ্যাওয়্যার হতে হবে যে আসলে কি ঘটছে, আমাদের জাজমেন্টটাকে আরো লজিক্যাল করতে হবে।
অ্যাবসলিউটলি আপু, ওই যে মাসাপুর ওই নোটটাতে আসি যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি নেগেটিভিটি এবং জেনজি আমরা অনেক ইনফ্লুয়েন্সড উইথ দ্য সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হওয়ার ফলে যেটা দেখা গিয়েছে যে আমাদের কমিউনিকেশন করার যেই মাধ্যমটা, মানে আপনাদের সময় বা আমাদের বাবা মার সময় হয়তো উই ইউজ টু টক, মানে ওনারা হয়তো কথা বলতেন, মানে এই যে সামনাসামনি কথা বলার যে ব্যাপারটা, কমিউনিকেশনটা একটু হয়তো বেটার হতো। বাট এখন আমরা যেহেতু উই আর সো মাচ ইজিয়ার টু কমিউনিকেট থ্রু টেক্সট, আমরা অনেক বেশি অভ্যস্ত। তো হোয়াট হ্যাপেন্স কি, বিশেষ করে যেটা হয় যে আমরা ফ্যামিলি মেম্বার্স মানে বাবা মার থেকে দেখা গেছে যে আমাদের অনেক একটা দূরত্ব হয়ে যায়। হ্যাঁ, যে টেক্সটে তো ফ্রেন্ডকে বলতে পারছি, বাট আম্মু হয়তো কল দিলে ধরছি না, উই ইগনোরিং, যে না কলে বলবো, বা কল ধরাটাও অনেকের একটা একটা টায়ারসাম মনে হচ্ছে। সো হাউ টু এই যে ডিল উইথ দিস অ্যাকচুয়ালি, যে আমাদের জেনজির ক্ষেত্রেও অ্যান্ড অলসো যারা প্যারেন্টসরা আছেন আর কি, উইল বি ওয়াচিং দিস শো, যে হাউ ক্যান দে ডিল উইথ দিস কারেন্ট সিচুয়েশন? আচ্ছা, এই সিচুয়েশনগুলো আসলে হয়ে যাচ্ছে কি, মানে এরকম যে আমরা একই সাথে বসে আছি কিন্তু সবাই আলাদা আলাদা ফোন নিয়ে ফোন স্ক্রল করছি। তো পাশে বসে থাকা মানেই যে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ফ্যামিলির সাথে, কিংবা এটা যে ফ্রেন্ডের সাথেও কিন্তু তাই, ফ্রেন্ডকে আমি টেক্সট করতেছি কিন্তু যখন তার সাথে মিট করতেছি তখন কিন্তু আমরা দুইজনের ফোন নিয়ে স্ক্রল করছি, কোয়ালিটি টাইম কিন্তু আমরা স্পেন্ড করছি না। তো এই জন্য মানে যেটা দরকার ফ্যামিলি থেকে যেটা করা যেতে পারে, যে একটা বাউন্ডারি সেট করা, যে রাতের মিলটা আমরা সবাই একসাথে করব এবং ওই সময়টা আমাদের সবার ফোন আমাদের থেকে আলাদা থাকবে। সারাদিন কি হলো ওটা নিয়ে আমরা কথা বলবো, তবে এই ক্ষেত্রে অবশ্যই আমরা জাজ করব না, ভুল ধরবো না যে তুমি এটা কেন করলা, ওটা কেন করলা না, কিংবা তুমি এই রকম। এটা করার ফলে যেটা হয় যে এখনকার জেনারেশনটা, ওরা যেহেতু ওদের ইমোশনটা ভেন্ট করার সুযোগ কম পায়, যেহেতু আগের মতো স্কোপ নাই ভেন্ট করার জন্য, তো ওরা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং প্যারেন্টরা এটা বলে এখনকার বাচ্চারা কেন এত ইমোশনাল, কিন্তু ওর যে ইমোশন ভেন্ট হচ্ছে না ওটা দেখছে না। তাই বাবা মা যখনই নেগেটিভ বলে না কেন, ওইটা তারা মনে করে যে আমাকে পার্সোনালি হার্ট করার জন্য এটা করেছে, তাই বাবা মা থেকে দূরে থাকাটা বেটার। এই জন্য ওরা বাবা মা থেকে আরো স্পেশালি বেশি দূরে থাকার চেষ্টা করে। তো এরকম একটা টাইম আমরা বের করতে পারি কিনা, যে টাইমটাতে আমরা শুধুমাত্র আমাদের লাইফে কি ঘটে গেল সেগুলো নিয়ে কথা বলবো, কাউকে জাজ না করে, কাউকে ভুল না ধরে, বরং আমরা এইভাবে বলতে পারি তুমি এই কাজটা এইভাবে করলে হয়তো আরেকটু ভালো হতো। আচ্ছা, জাস্ট এটা না বলে তোমার এই কাজটা ঠিক হয় নাই, ওটা না বলে আমরা এইভাবে বলতে পারি। এবং আমরা কোনো না কোনো একটা মিল যেন সবাই একসাথে মিলে করি। এটা স্পেশালি রাতেরটা, যেহেতু সবাই আমরা বাসায় ফিরি, তো রাতের মিলটা এরকম করে করলে আমার মনে হয় যে একটু হলে জেনারেশন গ্যাপটা কমে আসবে। ওকে, মাসাপুর এরকম হয় যে বাসায় তো সবাই ব্যস্ত, বা আপনার ব্যস্ততা হয়তো আরো অনেক বেশি, সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়ার যেই ব্যাপারটা, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক এখন? মানে ওই তো সবাই ব্যস্ত, তো দেখা যায় যে কেউই কাউকে পাচ্ছে না, একজন অ্যাভেলেবল থাকলে আরেকজন অ্যাভেলেবল না। কিন্তু আমার বাসায় যেটা হয় যে সবসময় যখনই কেউ ফ্রি থাকে তখন কেউ না কেউ এসে আমরা গল্প করি। তো আমরা গল্প করি। আমার বাবা অনেক গল্প করতে পছন্দ করে আমার সাথে, আমার লাইফে যাই ঘটছে না কেন, কি আপডেট দাও, কি অবস্থা। সো ওইগুলা খুব ইন্টারেস্টেড থাকে সে। তো ওইভাবে গল্প করতে ভাল লাগে, গল্প করি মাঝে মধ্যে যখনই টাইম পাই। কিন্তু হ্যাঁ, মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে একই বাসায় থেকেও একসাথে একবেলা খাওয়াটাও অনেক সময় অনেক টাফ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমরা চেষ্টা করি, অ্যাটলিস্ট আমার বাবা মাও চেষ্টা করে যে তারা হচ্ছে, আমার বাবা মাকে দেখছি যে তারা অ্যাটলিস্ট হাঁটতে বের হয় একসাথে, বা তারা সন্ধ্যার চাটা একসাথে বসে খাচ্ছে। সো উইচ ইজ গুড ফর দেম। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি যে তারা অ্যাটলিস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস এজ। আর আমরা যখনই থাকি না কেন বাসায়, তখন আমাদের সাথেও এসে বসার চেষ্টা করে। হ্যাঁ, আমরাও অনেক সময় ইরিটেটেড হয়ে যায় যে আচ্ছা এখন না, এখন কাজ করছি, এখন না, উইচ ইজ ভেরি নর্মাল। একটা আমাদের সবারই এরকম অনেক সময় মুড থাকে না কথা বলার, বা এখন গল্প করব না, এখন না, পরে। কিন্তু বাবা মারা তো চাই গল্প করতে, আমরা চাই কথা বলতে আমাদের সাথে এসে। সো চেষ্টা করি যে যখনই পারি, যখনই মুড থাকে, তখন তাদের সাথে বসে গল্প শুরু করলে না থামে না, তখন অনেকক্ষণ
অনেক সময় চলে যায়, মানে একবার যদি বসে যাই গল্পে তখন অনেকক্ষণ ধরে আমরা গল্প করতে থাকি। সো হ্যাঁ, এইটা সবারই করা উচিত, কথা বলা উচিত, গল্প করা উচিত, বিভিন্ন বিষয় হোক, এটা যে কোনো বিষয় হোক। এবং মিল হোক বা যে কোনো অ্যাক্টিভিটি হোক, আমার মনে হয় যে করা উচিত একসাথে, সব ফ্যামিলি মেম্বার্সরা একসাথে। এটা বিকালের চাটা হোক বা কোথাও গিয়ে কিছু কেনাকাটা হোক বা গার্ডেনিং হোক, যেটাই হোক, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি, এনি কাইন্ড অফ কি বলবো, ওইটাই মানে করা উচিত, একবার না একবার করা উচিত। এটা যদিও সময়ে এবং আমাদের লাইফস্টাইলে অনেক সময় অনেক টাফ হয়ে ওঠে, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটু চেষ্টা করা উচিত। আপুর এমনিতে কোয়ালিটি টাইম কিভাবে স্পেন্ড করা হয়? or do you even get that time যে take a pause? I do get the time, কিন্তু আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে to have my friends over at my place. আচ্ছা। And I cook for them. So Wow. ওইটা আমি খুব এনজয় করি, যে আমি আবার রান্না খুবই এনজয় করি রান্না করা। সবসময় রান্না করা হয় না, কিন্তু যখনই করি আমি আসলে করি এই কারণে যাতে আমি খাওয়াতে পারি মানুষদের। সো খাওয়াতে পছন্দ করি। সো আমি নিজে খাই না আমার রান্না, তা আমি যখনই রান্না করি আমি ফোন দিই যে আমি রান্না করছি, এসে পড়। যেই অ্যাভেলেবল থাকুক না কেন আমি বলি এসে পড়তে। তো তখন ওইটা আমার খুব ভালো লাগে, আই এনজয় দ্যাট টাইম। অথবা জাস্ট চা খাবো, বসে গল্প করবো আমরা ফ্রেন্ডরা মিলে বসে, আই রিয়েলি এনজয় দ্যাট। আমার বেশিরভাগ ফ্রেন্ডই দেশের বাইরে থাকে, সো ওই হিসেবে আমি একটু আনফর্চুনেট যে আই হ্যাভ আ ভেরি স্মল সার্কেল অফ ফ্রেন্ডস। সো যারাই আছে তাদের মধ্যে বেশিরভাগই বাইরে থাকে। সো সেক্ষেত্রে যেটা হয় যে ওইভাবে হয়তো চান্সটা পাই না ফ্রেন্ডদের সাথে বসা বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। বাট যারাই আছে তাদের আমরা চেষ্টা করি আমাদের বিজি স্কেজুয়াল থেকেও যখনই ফ্রি থাকি না কেন বা টাইম যদি মিলে তখন আমরা ক্যাচ আপ করি। হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়েছে, কোথায় আছিস, কে কোথায় আছিস, চল আমরা মিট করি। সো এইটা আমি এনজয় করি, এটা আমি খুবই পছন্দ করি। আর আমার খুব আই গেট পিস, আই ফাইন্ড পিস ইন কি বলবো, হেল্পিং পিপল। আচ্ছা, আমার এটা আমি জানি না, আমার খুব ভালো লাগে। ইফ আই এম এনি কাইন্ড অফ হেল্প টু এনিওয়ান, দ্যাট গিভস মি স্যাটিসফ্যাকশন। সো এটা খুব ভালো একটা কোয়ালিটি আপনার। থ্যাংক ইউ, এটা আমার খুব ভালো লাগে। সো ওইটাই আমাকে আসলে স্যাটিসফ্যাকশন দেয়। আপুর লাইফে কি এরকম কোনো আছে যে ফ্রেন্ড, যে আমাদের সবার লাইফ থাকে যে দ্যাট ফ্রেন্ড হ্যাড ইনফ্লুয়েন্সড আস দ্য হোল লাইফ, এরকম টাইপের কোনো ইনসিডেন্ট স্টোরি ইফ ইউ হ্যাভ? না, ওইরকম না। আমার যত ফ্রেন্ডই আছে না কেন সবারই এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, সবাই কোনো না কোনো সময় এক একভাবে ইনফ্লুয়েন্স করেছে। আচ্ছা, সো যেটা হয় কি, ডিফারেন্ট ক্যারেক্টারের ফ্রেন্ড থাকলে যেটা হয় যে খুব ডাইভার্স একটা ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল হয়। সো ওভাবে আড্ডাটাও খুব মজা হয়, ওভাবে আমাদের হ্যাং আউটগুলোও খুব মজা হয়। আর হ্যাং আউট বলতে আমি কিন্তু রেস্টুরেন্ট হ্যাং আউট বলছি না। আমি আসলে ওগুলাতে আমার একদম মানে আমি এনজয় করি না। আমি এবার রেস্টুরেন্টে বসে খাবো, তারপর মাঝে মধ্যে ঠিক আছে যে কোনো খাবার টেস্ট করার জন্য ট্রাই করার জন্য যাচ্ছি, কিন্তু আই প্রেফার ফ্রেন্ডদের আড্ডাটা বাসায় বসে, বাসায় আমার বাসায় হোক, আমার যে কোনো ফ্রেন্ডের বাসায় হোক, ওইটার আড্ডাটা কি হয় যে আরো কমফোর্টেবল হয়। নিজের মতো করে খাবার বানাচ্ছি, নিজের মতো করে চা নিয়ে আমরা বসছি, মুভি দেখছি, যেটাই হোক, আমার ওটা ভালো লাগে। এখনকার আরেকটা প্রবলেম, আমাদের তো ঢাকা শহরটা এতই জ্যাম প্যাকড, আমাদের আসলে জায়গা নেই কোথাও বসার বা কোয়ালিটি টাইম স্পেন্ড করার। এটা সবার ক্ষেত্রে, এটা ফ্রেন্ডদের ক্ষেত্রে হোক, এটা ফ্যামিলিদের ক্ষেত্রে হোক, এটা কাপলদের ক্ষেত্রে হোক, কারোরই জায়গা নেই কিছুই করার। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার তো কোনো কিছুই নাই, খেলাধুলার মাঠ নেই, কিছুই নেই। উপর দিয়ে আমি যে কোনো একটা ফান অ্যাক্টিভিটি করব, আমি আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে যাব, ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে যাব, আসলে জায়গা নেই তো। সো ওইটা
মানুষদেরকে আরো বেশি চেঞ্জ করে ফেলছে। আমার যেটা মনে হয় যে আরো বেশি ইন্ট্রোভার্ট করে ফেলছে, ডিসইন্টারেস্টেড করে ফেলছে অনেক কিছু থেকে। খেলাধুলায় আর ইন্টারেস্ট নেই, বা সোশ্যালাইজিং করতেও বেশিটা চায় না মানুষজন, কারণ অনেকে কমফোর্টেবল না, এবং একমাত্র হ্যাং আউট প্লেস হয়ে গেছে রেস্টুরেন্টস, যেখানে আপনি যাচ্ছেন, বসছেন, টাকা দিচ্ছেন জাস্ট টু, মানে আপনি স্পেন্ড করার জন্য আপনি টাকা দিচ্ছেন, কারণ আপনার কিছু একটা খেতে হবে অবভিয়াসলি রেস্টুরেন্টে বসে, কিন্তু ওটা তো কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে না, রাইট? অ্যাবসলিউটলি। সো আমাদের ওই জায়গাগুলো নেই, তো সেক্ষেত্রে আসলে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো মেন্টালিটি ওগুলাও চলে যাচ্ছে, যে আমি যে আসলে বসবো, বসে একটু যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করব, সেটা কোনো খেলাধুলা হোক। আগে আমরা তো অ্যাটলিস্ট লুডো খেলতাম বাসায় বসে, ক্যারাম খেলতাম, এইগুলো তো চলে যাচ্ছে, এইসব প্র্যাকটিসও তো চলেছে, এই পেশেন্সও নাই কারোর যে এখন বসে বসে কেউ লুডো খেলবে। মানে অনেস্টলি স্পিকিং এখন মানে পিপল প্রেফার লুডো স্টার মানে ফোন, কিন্তু ওই যে সামনাসামনি বসে খেলাধুলা করা, যে কোনো অ্যাক্টিভিটি করা, এইটার ইন্টারেস্ট দেখছি দিন দিন কমে যাচ্ছে। সবাই প্রেফার করে আচ্ছা বাসায় বসে থাকি, আচ্ছা মানে ভিডিও গেমস খেলি বা অনলাইনে আছি, এটাই তো ভালো। আপু মেইনলি একটু অনলাইনের থেকে দূরেই থাকতে প্রেফার করেন? হ্যাঁ, আমি তো ইফ আই কুড আই উড নট ইউজ দ্য ফোন, কিন্তু অবভিয়াসলি করতে হয়, মানে এই যুগে তো ফোন ছাড়া চলছে না, বাট ইফ আই কুড আমি আসলে ফোন ছাড়া যদি থাকতে পারতাম তাহলে আমি খুবই এনজয় করতাম। হ্যাঁ, কারণ আমার ফোন জিনিসটা আসলে খুব একটা ডিস্ট্রাকশন মনে হয়, কারণ এত ধরনের অ্যাক্টিভিটিস হতে থাকে ফোনে সব সময়, মানে উই আর লুকিং অ্যাট আওয়ার স্ক্রিন টাইম দেখলে ইউ উইল নো আমরা কত সময় ব্যয় করি স্ক্রিনে সারাদিন ফোনে, এবং এটা আনকনসিয়াসলি, এটা আসলে আমরা কনসিয়াসলিও করি না, করতে হচ্ছে, কিন্তু কতটা সময় আসলে আমরা অফলাইন কাটাই অন্য কিছু করে। সো হ্যাঁ, কিন্তু করতে হয়, এখন আসলে আমাদের কন্ট্রোলেও কিছু নাই, অনেকটা থাকে না। আপু আমরা অলমোস্ট এপিসোডের লাস্টে চলে এসেছি। ফিউ কোয়েশ্চেনস দ্যাট আই এম গোইং টু আস্ক ইউ, যে এই যে এত কিছু, নাও দ্যাট ইউ আর রিনোনড ফেস, যদিও আপনি নিজেকে অনলাইন দুনিয়াটা থেকে দূরে রাখেন, বাট অনলাইন দুনিয়ায় আপনার যে পরিমাণে ক্রাউড এন্ড এভরিথিং, ইটস লাইক আ হিউমাঙ্গাস, ইট অলসো অ্যাডস আ প্রেশার অ্যাজ ওয়েল। আপনার যত এক্সপেকটেশন মানুষের সবসময় অনেক বেড়ে গিয়েছে। সো ওই জায়গাটা থেকে ধরেন আপনার নিজের জন্য একটা হেলথি ডে টু ডে, আপনি ধরেন একটা সেলফ কেয়ার, ডু ইউ হ্যাভ দ্যাট, অর লাইক হাউ ডু ইউ মেনটেন দ্যাট হেলথি লাইফস্টাইল? অনলাইনে যেরকম আমি এনজয় করি কি, যে আমি আমার কাজ দিচ্ছি, আমি আমার গানের জগতে কাজ করছি, সেটা আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করছি, অথবা আমি যে কোনো আমার পছন্দের জিনিস করছি, সেগুলোর কন্টেন্ট বানাচ্ছি, ওগুলো আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করছি, ওটা আমি খুবই এনজয় করি। কিন্তু এর বাইরে আমার নিজের পার্সোনাল জোনে, নিজের পার্সোনাল লাইফে আসলে আমি একটু অনলাইন থেকে দূরেই থাকি। আচ্ছা, আসলে এক একজনের এক এক রকম কি বলবো ওয়ে থাকে, এক একজন এক এক ধরনের ফাংশন করে। আমার ওইটা আমি অন্যদেরকে বলছি না যে যারা অনলাইনে থাকে তারা খারাপ, অ্যাবসলিউটলি ফাইন, যারা আসলে যে যেটাতে কমফোর্টেবল। কিন্তু আমি হচ্ছে ওই ক্ষেত্রে অনলাইনটা খুব উপভোগ করি, আবার এই ক্ষেত্রে আমি অফলাইনে আমি আমার মতো করে থাকতে পছন্দ করি। সো সেলফ কেয়ার বলতে কি, আমি একা থাকতে পছন্দ করি, একা, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ আর্টিস্ট। আই থিঙ্ক একা নিজের সাথে জাস্ট টাইম স্পেন্ড করা, জাস্ট টু বি ইন মাই জোন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার ওটা খুব ভালো লাগে। As much as I love the company of my friends or family, I also love the company of just myself and nothing else. So আমি ওটা খুব পছন্দ করি, ওইটাই আমার জন্য সেলফ কেয়ার। এবং আমি সেলফ কেয়ার করি অনেকভাবেই, হতে পারে ওটা আমি ওয়ার্কআউট করে করছি, হতে পারে ওটা আমি আমার কোনো পছন্দের অ্যাক্টিভিটি করে করছি, সেটা
ইট কুড বি মেনি ডিফারেন্ট থিংস, কিন্তু ওইটা একদম আমি নিজের সাথে টাইম স্পেন্ড করে করছি। আচ্ছা, সেটা আমার জন্য সেলফ কেয়ার। এক একজনের এক এক ধরনের সেলফ কেয়ার থাকতে পারে। ডিফারেন্ট ভার্সনস। ওকে, ওয়াও। আর আপুর কাছে আসি যে এক্সপার্ট সাইড থেকে আমাদের সেলফ কেয়ার এরও অনেক হচ্ছে দেখা যায় যে মিথস বলা যায় আছে, যে অনেকে মেইনলি আমরা যেটা হচ্ছে খুব মেইন স্ট্রিম শুনি যে কিছু হলেই এক্সারসাইজ করো। এখন অনেক সময় দেখা গেছে যে আমি হয়তো মেন্টালি অতটুকু আগাতেই পারি না যে আই উড ট্রিট মাই সেলফ ফিজিক্যালি অ্যাজ ওয়েল, যে হ্যাঁ আমি বডিটাকে নিয়ে আমার ওই এনার্জি, মেন্টালি ওই এনার্জিটা নাই। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়াতে বলে যে হ্যাঁ ডু ওয়ার্কআউট। হ্যাঁ, এটা হয়তো অনেক কেসেই কাজে লাগে না, স্পেশালি যখন উই আর মেন্টালি নট অ্যাট দ্য রাইট প্লেস। সো ওই জায়গাটা থেকে যদি সেলফ কেয়ারের ব্যাপারটা আপনি একটু আপনার এক্সপার্ট সাইড থেকে বলতেন, যে মেবি দিস 3 or 4 ইউ ক্যান ডু ওয়েন ইউ আর নট মেন্টালি অ্যাট দ্যাট প্লেস। ওকে, তো এই সেলফ কেয়ারের এই বিষয়টা এরকম যে যখন আমরা লো মুডে থাকি তখন আমাদের সেলফ কেয়ার কমে যাবে অটোমেটিক্যালি। তো এই লো মুডকে ওভারকাম করার জন্য আমাকে জোর করে হলেও সেলফ কেয়ার করতে হবে। আচ্ছা, এটা একটা সার্কেলের মতো। তো ওই সেলফ কেয়ারের মধ্যে প্রথম যে ব্যাপারটা আসে ওটা হচ্ছে মি টাইম ইউজ করা। আমি দিনে 24 আওয়ার্সের মধ্যে হাফ অ্যান আওয়ার কিংবা 1 আওয়ার আমি মি টাইম ইউজ করব। সেই মি টাইমটা পুরোটাই আমার জন্য হবে, আমার ভালো লাগার কোনো অ্যাক্টিভিটি আমি করব, যেটা হতে পারে কুকিং, আমার পছন্দ, আমি কুক করলাম, কিংবা আমি গার্ডেনিং করতে পছন্দ করি, কিংবা আমি নিজেকে সাজাতেই পছন্দ করি, গান গাইতে পছন্দ করি, কিংবা সিরিজ দেখতে পছন্দ করি। যেটাই হোক না কেন ওই 1 আওয়ার কিংবা হাফ অ্যান আওয়ার আমি শুধুমাত্র মি টাইম ইউজ করব। এটা হচ্ছে প্রথম কথা, যে আমার কোয়ালিটি সেলফ কেয়ারের বিষয়টা। তো সেকেন্ডলি হচ্ছে আমাদের জন্য পর্যাপ্ত ঘুমটা খুব জরুরি, এটাও সেলফ কেয়ারের একটা পার্ট। তো আমাদের এই জেনারেশন যেটা হচ্ছে যে আমরা এত বেশি অনলাইনে থাকি যে আমরা ঘুমটাকে স্যাক্রিফাইস করি অন্য সব কিছুর জন্য, কিন্তু আমাদের আসলেই এক প্রয়োজন হচ্ছে 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুম এবং সাউন্ড স্লিপের প্রয়োজন। এটা যদি করি ওটাও আমাদের মেন্টাল হেলথটাকে ভালো রাখতে হেল্প করে। এবং তারপর যেটা আসে সেটা হচ্ছে প্রপার নিউট্রিশন, আমরা কি খাচ্ছি। এখন আমাদের যেহেতু হ্যাং আউটের জায়গা নাই, খেলার মাঠ নাই, ঘোরাঘুরির জায়গা নাই, আমাদের যেতেই হয় রেস্টুরেন্টে এবং জাঙ্ক ফুড আমরা খেয়ে ফেলি। ওটাও কিন্তু আমার মেন্টাল হেলথটাকে আসলে খারাপই করছে, আমার শরীরটাকে খারাপ করছে, এবং শরীর খারাপ মানেই হচ্ছে আমার মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো সেগুলো আমরা যত পারি অ্যাভয়েড করে ঘরের খাবার, নিউট্রিশন যেগুলাতে বেশি থাকবে সেই সব সবুজ শাকসবজি এবং ফলমূল ওগুলা খাওয়ার অভ্যাস যদি করি, এটাও আমার ওয়ান কাইন্ড অফ সেলফ কেয়ার। এবং তারপর যেটা আসে আপনি যেটা বললেন যে এক্সারসাইজ, হ্যাং আউট মানে ওয়ার্কআউট, তো এই ব্যাপারটাও সেই একই জায়গায় থেকেই আসে যে ওয়ার্কআউট করলে আমাদের যে হরমোনটা রিলিজ হয় এটা আমাদের মেন্টাল হেলথটাকে বুস্ট করার জন্য অনেক বেশি হেলদি। এটা আমাদের মনটাকে ভালো করে, আমাদের স্ট্রেস রিলিফ করে, আমাদের অ্যাংজাইটি কমায় এবং আমাদের ডিপ্রেশনটা কমায়। যারা ধরে অনেক বেশি ডিপ্রেস তারা যদি মর্নিং ওয়াক করে তাদের ডিপ্রেশন কমতে হেল্প হয় এবং এটা কনসেন্ট্রেশন বাড়াতেও হেল্প করে। তো এই এক্সারসাইজটাকে আমরা কোনোভাবে ডিসকারেজ করতে পারি না। আমার মেন্টাল কন্ডিশন যদি খারাপও হয় আমাকে জোর করে হলেও এই ধরনের ছোটোখাটো এক্সারসাইজগুলো করতে হবে। বাইরেই যেতে হবে তা না, আমি রুফটপে করতে পারি, এটা আমি ঘরে বসে স্কিপিং করতে পারি, ওটাও আমাকে হেল্প করবে। আমি 1 ঘন্টা না পারলাম আমি 10 মিনিট দিয়ে শুরু করি, কিন্তু এটা করি। এবং তারপর যেটা হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পর্যাপ্ত পানি খাওয়া। এটা আমরা অনেক সময় করি না, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, চা কফি খাচ্ছি, কিন্তু পানিটা খাচ্ছি না। কিন্তু আমাদের শরীরকে সচল রাখার জন্য ঘুম থেকে উঠেই যদি আমরা পানি খাই এটা আমার শরীরটাকে অ্যাক্টিভ হতে হেল্প করে। তো এই কাজগুলো, এই 5টা কাজ করার মাধ্যমে আমি সেলফ কেয়ার করতে পারি নিজের। আমরা এপিসোডের অলমোস্ট এন্ডে চলে আসছি। সো এনি মুভি ক্যারেক্টার আপু কোনো পছন্দের দ্যাট ইউ রিজেম্বল এরকম? হ্যাঁ, আই রিজেম্বল উইথ পিকু। পিকু? দীপিকা পাড়ুকোন from Piku. I resemble with her character a lot. Yeah, I love the character, I love the film. I think I'm a lot like Piku. পিকুর তো অনেক টাইপের কোয়ালিটি ছিল। হোয়াট কোয়ালিটিজ, মানে একটা বা দ্যাট I think just the rawness of hers. I think I very much resonate with her. Yeah, I very much resonate with her. Yeah.
সো ওয়ান লাস্ট কোয়েশ্চেন যে আপনার এখনকার যে মাসা অ্যান্ড দেন 10 years ব্যাক আপনার যে ছোট মাসা, সেই মাসাকে যদি কোনো অ্যাডভাইস বা সাজেশন দিতে হয় তাহলে কি দিতেন? আমি কোনো অ্যাডভাইস দিব না, কোনো সাজেশন দিব না। যেভাবে মাসা ছিল ঠিক ছিল, ভালো ছিল। আর যেভাবে সে তার মিস্টেকসগুলো থেকে লেসন্স নিয়ে বড় হয়েছে, যেভাবে সে আত্মবিশ্বাসী হয়েছে, নিজের থেকে অনেক কিছু নিজেই সবকিছু নিজেই করেছে, নিজেই শিখেছে। আমি মনে করি যে ইট ওয়াজ অল রাইট, আমার চোখে ইট ওয়াজ ওকে। সো আমি আসলে কোনো সাজেশন দিতে চাই না, আমার কাছে আসলে কোনো সাজেশন নেই ওই 10 বছরের মাসাকে দেওয়ার মতো। So the 10 years younger Masha was just okay, just fine as she was. No, she was not fine or okay just as she was, but whatever she was, ওইটা থেকে সে নিজেকে বেটার করেছে নিশ্চয়ই উইথ টাইম। সো তখন আসলে আমি অ্যাডভাইস দিতে পারতামও না। এখনো আমি তাকে যে অ্যাডভাইস দিতে পারবো না, বিকজ আমি এখনো নিজেকে বেটার করছি, এখনো আমার অনেক কিছু শেখার আছে। আমি এখনো হয়তো আমার 10 বছর পর, এখন থেকে 10 বছর পর হয়তো আমি আরেক ধরনের মাসা থাকবো। আরেক ধরনের মাসা বলতে কোর সেম থাকবে, হয়তো আরো বেশি অনেক কিছু নিয়ে শিখবো, আরো অনেক কিছু নিয়ে জানবো। তো সেই মাসাটা যে আমি হব, আমি তো জানি না আমি আসলে কি হব, আমি কতটুক সাকসেসফুল হব। সো আমি এক একটা স্টেজে এক এক রকম ধরনের আসলে এক্সপিরিয়েন্সেস নিয়ে মানুষ থাকে। সো আমি আসলে এখনো আমার ওই ক্ষমতা নেই যে আমি 10 বছর আগে গিয়ে আমি তাকে বলতে পারবো, কারণ আমি এখনো অনেক কিছু জানি না। And আপু, just the last ending question, যে আপনাকে নিয়ে যদি কোনো বায়োপিক বানানো হয়, what would you name it? Oh my god. No idea. আমি জানি না, আপনার কি মনে হয়? The singer who lived. I don't know, it's a difficult question. আর এটা আরো ক্রিয়েটিভলি অ্যানসার দিতে হবে। আমার মনে হয় যে আরো আমি যখন বড় হব তখন হয়তো আরো বুঝতে পারবো যে কি আমার বায়োপিকের নাম হতে পারে। But এই স্টেজে if you have to name just one, anything. I think it'll be just in my skin. In my skin. Oh, wow. যে আপনি অরিজিনাল এন্ড র ভার্সনটাকে এবার অলওয়েজ নিজের মধ্যে নিয়ে হচ্ছে রাখতে চান। I think so, yeah. I like to be this way. মানে কিপিং দ্য অরিজিনালিটি। Yeah. Keeping the authenticity and the genuine me. The genuine. So on that note, আমাদের রিল্যাক্সি আনসেন্সার্ড এর the last uncensored episode এখানেই শেষ হচ্ছে। This whole season was full of stories, full of unfiltered, uncensored এবং unheard stories of the influencers, of the change makers, যাদেরকে আমরা হয়তো পর্দার সামনে দেখেছি অনেক ডিফারেন্ট ভাবে, বাট আসলেই তারা একজন মানুষ হিসেবে হাউ দে আর রিয়েলি সেটা জানার সুযোগ হয়েছে অন রিল্যাক্সি আনসেন্সার্ডে। তো এই এপিসোড উইথ দিস ওয়ান উই উইল এন্ড দিস হোল শো। আশা করি যারা দেখছিলেন ইউ গাইস হ্যাভ এনজয়েড, অনেক কিছু শিখতে পেরেছেন, মেন্টাল হেলথ, সেলফ কেয়ার ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট এবং হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক কেয়ার অফ ইয়োর সেলফ সেটাও বুঝতে পেরেছেন। সো উই উইল এন্ড অ্যান্ড বাট যাচ্ছি না। সো চোখ রাখুন, উইল প্রবলি কাম আপ উইথ আনাদার ব্যাং। টিল দ্যাট ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড কিপ রিল্যাক্সিং।